গত ক্লাসের কথা মনে আছে তো সবার? গত ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম? গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম শিখন কি বা শিখনের বৈশিষ্ট্যগুলোই বা কি। তো সেগুলো বিস্তারিত আমরা জেনেছিলাম। তা আজকে প্রথম চ্যাপ্টারেরই শিখনের স্তরগুলো কি সেটা সম্পর্কে আমরা জানবো। এই শিখনের স্তর তোমরা এই যে এটা বলছি শিখনের স্তর, মানে শিখনের স্তর বলতে কি স্টেজেস অফ লার্নিং এইটা। তাহলে এই শিখনের স্তর মানে আমরা বেশ কয়েকটা ভাগে বিভিন্ন শিক্ষাবিদরা বিভিন্ন রকম ভাবে ভাগ করেছেন। তা আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই শিখনের স্তর। আহ, শিক্ষাবিদদের মতানুযায়ী যে দেখো, শিখন প্রক্রিয়াকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অবশ্যই শিখন প্রক্রিয়াকে শিক্ষাবিদগণ দুটি দিক দিয়ে বিচার করেছেন। একটা কি, একটা হচ্ছে শিখনের তাত্ত্বিক দিক, আর একটা অন্যটা হচ্ছে প্রায়োগিক দিক। জেনারেলি আমরা তাত্ত্বিক দিকের চাইতে প্রায়োগিক দিকটাকে বেশি বিবেচনা করি বা আলোচনা করে থাকি বেশি। তাহলে শিখনের তাত্ত্বিক দিক বলতে বোঝায় শিখনের প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় সেটা সম্পর্কে। আর এই ব্যাপারে মনস্তত্ত্ববিদগণ বহু পরীক্ষা নিরীক্ষার পর একাধিক তত্ত্বের উল্লেখ করেছেন। তা সেগুলো আমরা পরে বিষয়টা নিয়ে আলোচনা করব। কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে শিখনের প্রায়োগিক দিক। শিখনের মাধ্যমে জ্ঞানের যে দক্ষতা সঞ্চয় করে পরিবেশের সঙ্গে উন্নত অভিযোজন করার যে প্রক্রিয়া তৈরি হয়। উন্নত অভিযোজন মানে কি? উন্নত অভিযোজন মানে কি? এই প্রায়োগিক দিকের কথায় উন্নত অভিযোজন মানে পরিবেশকে আমরা আহ, সুস্থ স্বাভাবিকভাবে কিভাবে তৈরি করতে পারি। এখানে উন্নত অভিযোজন মানে আমরা যত শিখবো, যত শিখন তৈরি হবে আমাদের, তত কিন্তু সমাজের সঙ্গে মানিয়ে চলতে আমাদের সুবিধা হবে। তাই সেই জন্যই শিক্ষাবিদরাও বলেছেন যে একটা শিখনের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা এর সঞ্চয় করার ফলে, মানে আমাদের স্বাভাবিক নিয়মে শিখন মানে যত শিখবো তত সঞ্চয় করতে হবে। আমরা প্রক্রিয়াগুলো ধারাবাহিকভাবে যখন জানবো তখন আরো বুঝতে পারবো। তাহলে সেটা কি হচ্ছে, পরিবেশের সঙ্গে উন্নত অভিযোজন করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে আমাদের শিখনের স্তর হিসেবে আমরা আলোচনা। এই শিখনের স্তরগুলো বা পর্যায়গুলোকে কটা ভাগে ভাগ করেছেন, মানে এগুলো হচ্ছে আমরা সাধারণত তোমরা এখানে দেখতে পাচ্ছ। হুম, এই যে এখানে 1 নম্বরে আছে অভিজ্ঞতা অর্জন, 2 নম্বরে আছে সংরক্ষণ, আর 3 নম্বরে আছে পুনরুত্থাপন। এই তিনটে মূল পর্যায়ে ভাগ করেছে। তাহলে তিনটে মূল পর্যায়ে ভাগ করে এখানে এখানে আছে দেখো অভিজ্ঞতা অর্জন, সংরক্ষণ আর পুনরুত্থাপন। তাহলে পুনরুত্থাপন যেটাকে আমরা বলছি এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে একদম স্ক্রিনে দেখো, পুনরুত্থাপন যেটা বলছি সেটাকে কিন্তু আবার দুটো মূল পর্যায়ে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে পুনরুদ্রেক, আর একটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। তো এই যে পুনরুদ্রেক আর প্রত্যাভিজ্ঞা দুটো আহ, নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে পুনরুদ্রেক আমরা এর পরের আলোচনায় চলে আসি। সেটা হচ্ছে দেখো যে একদম প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে কি অভিজ্ঞতা অর্জন। 1 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে কি না অভিজ্ঞতা অর্জন। এই অভিজ্ঞতা অর্জন যে বিষয়টা সেটা হচ্ছে আহ, তোমরা এটা ভালো রকম বুঝতে পারছো যে অভিজ্ঞতা মানে কি। অভিজ্ঞতা মানে কি, যে জিনিসগুলো আমরা অতীতে জেনেছি বা জানি সেই বিষয়গুলো সঞ্চয় করে যে পরবর্তীতে কাজে লাগাতে পারার যে ক্ষমতা সেটা আমাদের অভিজ্ঞতা হয়। কিন্তু অভিজ্ঞতা মানেই এটাই যে দেখো এখানে বলতে চাইছি কি অভিজ্ঞতা যে শিখনের প্রথম স্তর হলো অভিজ্ঞতা অর্জন। এটি হচ্ছে স্মৃতির প্রথম স্তর। তোমরা বিভিন্ন শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এটা এসে থাকে যে শিখনের প্রথম স্তর কোনটা, এটা বলে থাকে। তাহলে শিখনের সেটা তোমরা এখানে জেনে যাচ্ছ যে শিখনের প্রথম স্তর বলতে আমরা বা স্মৃতির প্রথম স্তর যদি আমরা বলতে পারি, শিখনের স্তর যেমন এটা স্মৃতিরও স্তর। তাহলে সেই স্মৃতির প্রথম স্তর হচ্ছে অভিজ্ঞতা অর্জন, বা অনেক জায়গায় থাকতে পারে জ্ঞান অর্জন। হুম, তাহলে সেক্ষেত্রে যেখানে শিক্ষার্থী শেখে শেখে
একজন শিক্ষার্থী একটি কবিতা মুখস্থ করেছে, ধরে নাও যে কোনো জিনিস, তোমরাও তো অনেক কিছু মুখস্থ করো, তাহলে মুখস্থ করা মানে কি, বা জানা বা এই নলেজ তৈরি করা, এই প্রক্রিয়াটাকে, এই যে নলেজ তৈরি করা বা জানা, এই প্রক্রিয়াটাকে একত্রে বলা হচ্ছে কি, অভিজ্ঞতা অর্জন। তাহলে নেক্সট আসি, যেটা সেটা হচ্ছে সংরক্ষণ প্রক্রিয়া। সংরক্ষণ মানে জানো তোমরা তো প্রচুর কিছু জমাতে ভালোবাসো, তাই না? তাহলে রিটেইন করা, মানে অ্যাকচুয়ালি রিটেনশন, সংরক্ষণের ইংলিশ টার্ম রিটেনশন। তাহলে আমরা যে জিনিসগুলো বাড়িতে তো প্রচুর কিছু জমিয়ে রাখি, যেমন যে জিনিসটা স্বাভাবিক নিয়ম, আমরা এটা শিশু অবস্থায় তোমরা অনেকেই করে থাকো বা করেছো, ছোটবেলায় একটা ডিম রান্না হয়েছে, তখন কি ডিমটা ওই অল্প অল্প করে কেটে কেটে খেতে হবে, ডিমটা কিন্তু আমরা পাশে, ভাতের পাশে ঠিক রেখে দিই, বাকিগুলো সব খাওয়া হয়ে যায়, কিন্তু ওটা একটুখানি কিছুক্ষণের জন্য হলেও সংরক্ষিত বা সংরক্ষণ করে। এখানে সেটা নয় ঠিকই, কিন্তু এই সংরক্ষণ কি, যে আমাদের দেখো একটা, যে এটা এখানে দেখো স্ক্রিনটা দেখো, অতীত অভিজ্ঞতাগুলিকে মনে ধরে রাখার যে শক্তি, সেটাকেই সংরক্ষণ। অতীত অভিজ্ঞতাগুলোকে মনের মধ্যে ধরে রাখার যে শক্তি। তাহলে এখানে সঠিক সংরক্ষণের যে শর্ত, সেটাই আমরা পরে আসছি, মানে অতীত যে অভিজ্ঞতা, অর্থাৎ কি, যে জিনিসটা আমাদের জানা হয়ে গেছে, মানে কিসের দ্বারা জানা হয়েছে, অভিজ্ঞতা অর্জনের দ্বারা। তাহলে অভিজ্ঞতা অর্জনের দ্বারা আমরা যে জিনিসটা জেনেছি সেটা সংরক্ষিত করেছি কোথায়, কোথায় সংরক্ষিত করেছি, মেমোরিতে তথা স্মৃতিতে। তাহলে এই স্মৃতিতে আমরা সংরক্ষণ করে রেখেছি। এবার এই সংরক্ষণ করে রাখা জিনিসগুলো, যে যে কয়েকটা শর্তের কথা যদি আমরা বলি, কোনো বিষয়কে ভালোভাবে বুঝে অনুশীলন করা, যেমন কি, মানে কোনো বিষয়কে ভালোভাবে বুঝে অনুশীলন করা। আমরা যে যে জিনিসটা বুঝতে পারবো না, সেই জিনিসটা কিন্তু আমাদের মনে থাকবে না, স্মৃতিতে থাকবে না, সংরক্ষিত থাকবে না। তাহলে সেই সংরক্ষিত রাখার জন্য কিছু কিছু টার্ম আমরা ইউজ করে থাকি। যেমন দেখো, যে কবিতা, কবিতা যখন পড়ি তখন কি হয়, ছন্দ মিলিয়ে মিলিয়ে যে কবিতা, সেটা কিন্তু খুব সুন্দর মনে থাকে। তারপরে কি, কিছু কিছু বিষয় আছে সাংকেতিক বিষয় বা সংকেত, মানে একটার সঙ্গে আরেকটার যে কোনো লিঙ্ক তৈরি হয়ে থাকা বা সংযোগ তৈরি হওয়া বা সংকেতমূলক কিছু যদি থাকে, সেখানে বলা হচ্ছে সেই জিনিসটার প্রতি আমাদের মনে থাকার সম্ভাবনাটা অনেক বেশি। তাহলে এই সংকেত বা ছন্দ ব্যবহারের মধ্যে দিয়ে কি বিষয়বস্তু পাঠ করা হয়। আর আরেকটা মূল বিষয়, সেটা হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে আমাদের সুস্থতা কিন্তু খুবই জরুরি। তাহলে শারীরিক এবং মানসিক সুস্থতা যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের কোনোদিনই কোনো জিনিসই মনে থাকবে না। এই পুনরুত্থাপন বিষয়টা আমরা যেমন জানছি, কি পুনরুত্থাপন মানে কি, শিখনের অর্জিত অভিজ্ঞতা সংরক্ষণের যথেষ্ট নয়, সংরক্ষণই যথেষ্ট নয়, ওই শিখনে হচ্ছে অর্জিত অভিজ্ঞতা, সবকিছুই হচ্ছে সংরক্ষণ আর অভিজ্ঞতা, মানে মূল হচ্ছে কি জ্ঞান অর্জন এবং সংরক্ষণ, টোটালটাই হচ্ছে যথেষ্ট নয়, ওটা তো সংরক্ষিত থেকে গেল, সেটা তাকে প্রয়োজন মতো স্মরণ করতে হবে। তাহলে অর্জিত অভিজ্ঞতাকে প্রয়োজন মতো স্মরণ করতে পারাকেই বলা হয় পুনরুত্থাপন। মানে যে আমরা যে জিনিসগুলো সংরক্ষণ করেছিলাম বা ইয়ে অভিজ্ঞতা অর্জন করেছিলাম, সেগুলো সময় মতো বা প্রয়োজন মতো আমাদের উত্থাপন ঘটাতে পারা বা সামনে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে পুনরুত্থাপন। কিন্তু আমরা এই পুনরুত্থাপন বিষয়টা কিন্তু সবসময় সচরাচর আলোচনা করি না। তার যে দুটো, তাকে আবার দুটো পার্ট, এইরকম এখানে দেখো আমাদের একদম ডান দিকে যে এটা আছে, পুনরুত্থাপনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্রত্যক্ষ পুনরুদ্রেক, এই সরি পুনরুদ্রেক, আর একটা হচ্ছে প্রত্যাবৃত্তি। তাহলে এই পুনরুদ্রেককে আবার প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আলোচনা করেছে, সেটা পরে আসছি। মানে পুনরুদ্রেককে, যে পুনরুদ্রেক আর হচ্ছে প্রত্যাবিজ্ঞা, মানে পুনরুদ্রেক কাকে বলে, পুনরুদ্রেক হচ্ছে যে মানসিক প্রক্রিয়ায় অর্জিত অভিজ্ঞতাকে চেতন মনে নিয়ে আসে। মানে অর্জিত যে অভিজ্ঞতা, মানে আমরা জ্ঞান অর্জন এবং সংরক্ষণের দ্বারা যে আমাদের মধ্যে মেমোরিতে যে জিনিসটা আছে, সেই জিনিসটাকে চেতন মনে উপস্থাপন করার যে ক্ষমতা,
যে যে প্রক্রিয়া সেটাকে আমরা বলছি পুনরুদ্রেক। তাহলে এই পুনরুদ্রেক হচ্ছে একটি সচেতন প্রক্রিয়া অবশ্যই, কারণ সচেতন প্রক্রিয়া এই জন্যেই যে পুনরুদ্রেক কিন্তু বিশেষভাবে এটাকে বলা হচ্ছে সচেতন প্রক্রিয়া এই কারণেই সংরক্ষণ করে রাখা বা জ্ঞান অর্জন করা সেটা কিন্তু একটা স্টপ হয়ে থেকে যাচ্ছে। সেই জিনিসটাকে যতক্ষণ না আমরা সোসাইটিতে প্রয়োগ করছি বা সমাজে প্রয়োগ করতে পারছি ততক্ষণ কিন্তু সেই সংরক্ষিত রূপ বা জ্ঞান অর্জনের কোনো মূল্য নেই। তাই এই কোন প্রক্রিয়ার দ্বারা সেটা ঘটে? পুনরুদ্রেক প্রক্রিয়ার দ্বারা। তাহলে নর্মাল প্রসেসে এই পুনরুদ্রেক প্রক্রিয়ায় যে সংরক্ষণটা ঘটে বলেই, এই পুনরুদ্রেক প্রক্রিয়ায় উপস্থাপনটা ঘটে বলেই আমরা কিন্তু মানুষকে আমাদের মনের ভাবটা বোঝাতে পারি, তো সমাজের বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলাপচারিতায় এগোতে পারি। সেই জন্যে এই পুনরুদ্রেক প্রক্রিয়াটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া পড়ে, সেটা স্মৃতির প্রক্রিয়া বা শিখনের প্রক্রিয়া হিসেবে। এখানে দেখো যে এখানে একটু আগে যেটা বললাম পুনরুদ্রেককে আবার কটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রত্যক্ষ পুনরুদ্রেক আর একটা পরোক্ষ পুনরুদ্রেক। এই প্রত্যক্ষ এবং পরোক্ষর ক্ষেত্রে কি হচ্ছে, যখন কোনো অভিজ্ঞতাকে পুনরুদ্রেক করার ক্ষেত্রে কেবল তার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্ক যুক্ত অভিজ্ঞতার সাহায্য গ্রহণ করা হয় তখন সেটাকে বলা হয় প্রত্যক্ষ পুনরুদ্রেক। যেমন কি, যে আমরা যেমন একটা জিনিস দেখো যে স্বাভাবিক নিয়মে আমরা যদি বলি, সাপোজ তোমাদেরও দুটো দুই বন্ধু থাকে বা তোমাদের মধ্যে খুব কাছের বন্ধু থাকে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা এখানে উদাহরণস্বরূপ যদি বলে থাকি যদু এবং মধু দুই বন্ধু, স্বাভাবিক নিয়মে যদুর কথা মনে পড়াতেই মধুর কথা মনে পড়বেই বা মনে পড়ে যায়। এই যদুর কথা মনে পড়াতেই মধুর কথা মনে পড়ে, এই যে প্রক্রিয়া, মানে একটা মনে পড়ার সঙ্গে সঙ্গে আরেকটা, কারণ কি ক্লোজ ফ্রেন্ড বা কাছের বন্ধু, তাই তাহলে সেটা মনে পড়ছে, সেটাকে বলা হচ্ছে সরাসরি ঘটছে, তাই এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ পুনরুদ্রেক। আর দ্বিতীয় যেটা আরেকটা এই যে পরোক্ষ পুনরুদ্রেক, সেটা হচ্ছে কি, আমরা যদু এবং মধু দুই বন্ধু, আর মধুর ভাই হচ্ছে বিধু। এক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের যদুর কি হচ্ছে, মধুর কথা মনে পড়া মাত্র তার ভাইয়ের কথাও মনে যদি পড়ে যায় তাহলে সেটাকে বলবো আমরা পরোক্ষ পুনরুদ্রেক। কারণ কি, শুধুমাত্র যদুর মধুকেই মনে পড়েনি, তার থ্রু দিয়ে তৃতীয় একজন ব্যক্তি তার কথাও মনে পড়েছে, সেটা কার, মধুর ভাই। তো এই যে একটু ইনডিরেক্টলি ঘটলো যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে পরোক্ষ পুনরুদ্রেক। তাহলে এই পুনরুদ্রেকের সঙ্গে অনুষঙ্গের একটা বিশেষ ভূমিকা থেকে গেছে বা ভূমিকা আছে। সেই এই ভূমিকাটার বিষয়টা হচ্ছে এরকমই, যে কি, যে সান্নিধ্যের সূত্র, সাদৃশ্যের সূত্র আর একটা বৈসাদৃশ্যের সূত্র। যা এই সান্নিধ্যের সূত্রটা কি, সান্নিধ্য মানে কি হচ্ছে, যে এখানে দেখো যে পুনরুদ্রেকের ক্ষেত্রে কি হচ্ছে, যখন একই সময়ে বা পরিস্থিতিতে ঘটিত দুটি সমস্যার একটি ঘটনা আর একটা ঘটনাকে মনে করিয়ে দেয়। তাহলে একটা জিনিস তোমাদের বিশেষ করে যদি মেয়েরা যারা আছো তাদের ক্ষেত্রে কি মনে হবে, ফুচকার কথা মনে আসলে কি মনে হবে, জিভে জল চলে আসবে, কেন না টক জলের কথাটা কিন্তু তোমাদের মনে চলে আসছে। ঠিক আবার যারা একটু মিষ্টি পছন্দ করে তাদের কি আছে, রসগোল্লার কথা মনে আসা মানে ও কি সুন্দর, মানে মিষ্টির কথাটা মনে পড়ে যাচ্ছে। তাহলে দেখো একটার সঙ্গে আরেকটার কিভাবে, একটা দুটো কিন্তু আলাদা আলাদা ঘটনা, মিষ্টি আলাদা, মিষ্টি জিনিসটা আলাদা আর রসগোল্লা নামক একটা জিনিস আলাদা। তাহলে রসগোল্লার সঙ্গে মিষ্টির একটা সুসম্পর্ক আছে, বা ওই ফুচকার সঙ্গে একটা টক জলের সুসম্পর্ক আছে, তাই এটাকে সরাসরি মনে করবে, মানে সেটা হচ্ছে দুটোর মধ্যে সান্নিধ্য আছে, তাই এটাকে বলা হচ্ছে সান্নিধ্যের সূত্র। আর তৃতীয়টা হচ্ছে সাদৃশ্যের সূত্র। এই সাদৃশ্যের সূত্রটা কি, যে সাদৃশ্যের সূত্রটা হচ্ছে যে দেখো এখানে বলছে পুনরুদ্রেকের ক্ষেত্রে সাদৃশ্য বিশেষ ভূমিকা গ্রহণ করে, দুটি বিষয়ের
বিষয়বস্তুর মিল থাকলে একটির কথা স্মরণ করলে অন্যটিরও কথা মনে পড়ে যায়। তাহলে এখানে অন্যটিরও কথা মনে পড়ে যায়, কারণ কি, সাপোজ দেখো যে কেতকী এবং শ্যামলী দুজন হচ্ছে প্রায় ক্লোজ। আমরা আরেকটাই জিনিস জানি যে অনেক সময় আমাদের ওই ড্যামই বোঝো নিশ্চয়ই, মানে একই দেখতে ব্যক্তিদের, মানে আমরা যমজ যাচ্ছি না ঠিকই, কিন্তু যমজের কথা হলেও সেইটাই আসবে। একজন ব্যক্তির কথা মনে হয় যে তার তার মতো দেখতে আরেকজনকে মনে পড়ে যায় আমাদের। তাহলে সেটা কি, যে সাদৃশ্য খুঁজে পেয়েছি, একটার সঙ্গে আরেকটার একটা সাদৃশ্য খুঁজে পেয়েছি, তাহলে সেটাকে বলা হচ্ছে সাদৃশ্যের সূত্র। আরেকটা একটু মানে ওই আগেও বলেছি কিনা জানি না, এখন বলছি, সত্য আবারও বলছি, যে আমি কম্পিউটারে অত দক্ষ নই, অজ্ঞ ব্যক্তি একটু, তা চেষ্টা করছি তোমাদের সামনে উপস্থাপন করার। তা এখানে সেই ওই আমি লিখেছিলাম, কিন্তু সেটা যে কোনো ভাবে হোক স্ক্রিনে আসছে না। বৈসাদৃশ্যের সূত্র আমি আলোচনা করে দিচ্ছি, সেটা একটু বই দেখে নিও তোমরা। বৈসাদৃশ্য সূত্রটা কি, যে একটা তাদের মধ্যে একটা কিছু কিছু বিষয় থাকে যে জিনিসগুলোর সঙ্গে অপোজিট, বিপরীত শব্দ তোমরা জেনেছো। তাহলে কি, আলোর বিপরীত শব্দ কি, অন্ধকার, তাই না? আলোর বিপরীত শব্দ অন্ধকার, ভালোর বিপরীত শব্দ মন্দ। তাহলে অ্যাকচুয়ালি দেখো যে তাহলে এগুলো কি হচ্ছে, একটা বৈসাদৃশ্য দেখা দিচ্ছে, সাদৃশ্য নেই এদের মধ্যে। তাহলে সেই এই যে বিষয়গুলোকে সাদৃশ্যের মধ্যে নেই, আগে সাদৃশ্য মানে মিল খুঁজে পাওয়া, বৈসাদৃশ্য মানে অমিল। তাহলে এই একটা আলো মানেই অন্ধকারের কথা মনে করিয়ে দিচ্ছে, সেটাকে বলা হচ্ছে পুনরুদ্রেকের একটা সাদৃশ্যের, এই বৈসাদৃশ্যের সূত্র হিসেবে। তাহলে আমরা জানলাম কি, পুনরুত্থাপনের দুটো রূপ, একটা হচ্ছে দুটো রূপ, পুনরুদ্রেক এবং তার ভাগ জানলাম, প্রত্যক্ষ পুনরুদ্রেক এবং পরোক্ষ। আচ্ছা, আমরা পুনরুদ্রেক সম্পর্কে জেনেছি, এবার তার পরেরটাই যেটা জানবো সেটা হচ্ছে কি, প্রত্যাভিজ্ঞা। এই প্রত্যাভিজ্ঞা কথাটার মূল যে অর্থ, দেখো প্রত্যাভিজ্ঞা কথাটার মূল অর্থ কি, সেটা হচ্ছে চিনে নেওয়া। এই চিনে নেওয়া মানে পূর্বে প্রত্যক্ষ করা কোনো বিষয়, পূর্বে যেটা জানি বা সংরক্ষিত আছে বা ধারণাটা আছে, সেই অভিজ্ঞতাকে বর্তমানে চিনে নেওয়ার যে প্রক্রিয়া, মানে অতীতে না জানলে তো বর্তমানে চেনা সম্ভব নয়। তাহলে সেই চিনতে পারার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। যেমন সাপোজ এখানে একটা আলোচনার সুবিধার্থে দেখো, তোমাদের তো প্রচুর বন্ধু বান্ধবের সঙ্গে হয়, এখন যে বন্ধুরা আছে তারা আফটার 30 ইয়ার্স বা 20 ইয়ার্স পরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, তখন দেখবে যে ওই দেখলে মনে হবে যেন ওই ছেলেটাকে বা ওই মেয়েটাকে চেনা চেনা লাগছে, কিন্তু সরাসরি চিনতে পারা যায় না, কারণ অনেক তো চেহারার পরিবর্তন হয়েছে, কথোপকথনের পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখানে যে উদাহরণটা দেওয়া আছে দেখো, যে একটা সাপোজ তোমাদের এইখানে চড়ক মেলাতে একটা ছেলের সঙ্গে তোমার দেখা, ওই ছেলেটাকে দেখে মনে হলো কি তোমার সে সঙ্গে সে একই শ্রেণীতে হয়তো অতীতে পড়তো, তাই তোমার তাকে দেখে একটু চেনা চেনা মনে হয়েছে বলেই তার ছেলেটার কথা তোমার মনে পড়েছে। তাহলে ওই যে আগেও বললাম যে তোমার বন্ধু বান্ধবের আফটার 30 ইয়ার্স যদি কোনো সময় কোনো রকম ভাবে তাদের মনে পড়ে যায়, বা মনে পড়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি প্রত্যাভিজ্ঞা। মানে পুনরুদ্রেক জানলাম, প্রত্যাভিজ্ঞা জানলাম। মানে তার আগে আমরা জেনেছিলাম কি, যে জ্ঞান অর্জন এবং ধারণা বা সংরক্ষণ। এটা হচ্ছে এই চারটেকে মূল বিষয় নিয়েই হচ্ছে শিখনের প্রক্রিয়া হিসেবে ধরা হয়। তাহলে এবার আরো একজন ব্যক্তি আছেন যে শিক্ষাবিদ, জ্ঞানী বা জ্ঞানী, এটা বিভিন্ন রকম ভাবে উচ্চারণ করে থাকেন। তা আমেরিকান শিক্ষাবিদ অবশ্যই। এই জ্ঞানীর মতে যে শিখনের কিছু কিছু ভাগ দেখানো হয়েছে, যেমন কি হচ্ছে, এই জ্ঞানী আমেরিকান শিক্ষাবিদ রবার্ট এম জ্ঞানী 1970 সালে প্রকাশিত তার একটা বই, দ্য কন্ডিশনস অফ লার্নিং, এই গ্রন্থে কি হচ্ছে, নির্দেশনামূলক কিছু তত্ত্ব এখানে তুলে ধরা আছে। এই তত্ত্বগুলো হচ্ছে মূল কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন এই কটা ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে 8টা ভাগে ভাগ করা হয়েছে। এই 8টা কি কি, যদি 1 নম্বরে আমরা আসি, সেটা হচ্ছে সংকেত শিখন বা সিগন্যাল লার্নিং।
এই সিগন্যাল লার্নিং এর কথা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। সেটা হচ্ছে, দেখো শিশু অবস্থাতে আমরাও করেছি, বর্তমানে সব শিশুরাই করে। মা হচ্ছে তার কাছে নিরাপদ একটা আশ্রয়স্থল। তাহলে ওই ছোট ছোট শিশুগুলোকে দেখো মায়েরা হাত বাড়ায় আর একদম ঝাঁপিয়ে চলে আসে, সে পড়বে কি, হাত ভাঙবে না পা ভাঙবে একবারের জন্য ভাবে না কিন্তু। তার ওই সিগন্যালটা একটা নিরাপদ আশ্রয়ের সিগন্যাল বা সংকেত, সেটা সে বুঝতে পারে বলেই সে ওই ঝাঁপিয়ে চলে আসে। তারপর নেক্সট আসি, দেখো যে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার শিক্ষণ, স্টিমুলাস এবং রেসপন্স লার্নিং, যেটা এই উদ্দীপক প্রতিক্রিয়া তোমরা প্যাভলোভীয় প্রাচীন অনুবর্তন তত্ত্বে আগেই পড়েছো। যেটা কি, যে ঘন্টার ধ্বনিতে একটা উদ্দীপক, তার পরিপ্রেক্ষিতে সজাগ ভাবের দ্বারা কি প্রতিক্রিয়া ঘটে, তার লালাকরণ ঘটে। তাহলে দেখো উদ্দীপক যখন থাকবে তার একটা প্রতিক্রিয়া ঘটবে। তাহলে উদ্দীপক না থাকলে কিন্তু শিখন ঘটবে না, শিখন সম্ভব নয় প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে তথা প্রাণীর ক্ষেত্রে। তাই স্টিমুলাস এবং রেসপন্স লার্নিং হচ্ছে একটা বিশেষ শিখনের একটা মূল ভাগ হিসেবে ধরা হয়। তারপরে কি হচ্ছে, শৃঙ্খলীকরণ বা চেইন লার্নিং। এই চেইন লার্নিংটা কি, সাধারণভাবে তোমরা জানো যে একটা ছোট্ট শিশুর আমরা জানি 4 বছর পর্যন্ত তার একটা ওয়ার্ড স্টক তৈরি বা শব্দ ভান্ডার তার মধ্যে থাকে বা তৈরি হয়। এই শব্দ ভান্ডারগুলোকে পরবর্তীতে আমরা কি করি, বিভিন্ন ক্ষেত্রে ওই কাজে লাগিয়ে কোন শব্দটা কোন জায়গায় দিলে কার্যকরী রূপ নেবে সেটা নিয়ে বাক্য গঠন করি বা সেন্টেন্স তৈরি করি। এই সেন্টেন্স তৈরি ছোট 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 বিষয়গুলোকে জয়েন্ট করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে শিক্ষা বিজ্ঞানের ভাষায় বা ওই জ্ঞানের মতে চেইন লার্নিং, বা সে চেনের মতো করে জয়েন্ট করা হচ্ছে বলেই এটাকে বলা হচ্ছে চেইন লার্নিং। নেক্সট আসি ভাষাগত অনুষঙ্গমূলক শিখন। তাহলে ভার্বাল ভার্বাল কথার অর্থই জানো তোমরা, যে ভাষার মাধ্যমে শিখন। মানে ভাষা মানে আমরা যে সংরক্ষিত যে রূপগুলো আমাদের মধ্যে আছে বা সেই ভাবধারাগুলোর বহিঃপ্রকাশ রূপ, তার মানে আমরা প্রকাশ করি কিসে, আমাদের প্রকাশভঙ্গি কিসের দ্বারা হয়, মানুষের প্রকাশভঙ্গি এটা ভাষার দ্বারা। তাহলে সেই ভাষা দিয়েই কিন্তু আমাদের, ভাষাই হচ্ছে শিখনের মূল ভিত্তি, সেটা ধরে নিতে হবে। তা না হলে কিন্তু আমরা সেই ভাষা সমাজের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো না। তারপরে নেক্সট আসি, যে কি, যে পৃথকীকরণ শিখন। এই পৃথকীকরণ শিখনটা কি, যে তোমরা জানো যে আমরা গাছ সম্পর্কে সবার ধারণা আছে, কোন গাছটা কি সেটা অনেকেই চিনি না বা জানি না। তাহলে এবার কি হচ্ছে, গাছ চিনি না কিন্তু ফলটা চিনি। তাহলে আমরা যদি ওই গাছগুলোকে যদি আলাদা করতে হয়, তাহলে কি ফলের দ্বারা আলোচনা আলাদা করব, বা গাছগুলোর কিছু বৈশিষ্ট্য আমাদের কিন্তু পৃথকীকরণ করে দেবে বা পৃথক করে দেবে। সেই জন্যেই যে এই পৃথকীকরণ একটা মূল জায়গা তৈরি করে দেয়। তারপরে দেখো আমরা আসি, সেটা হচ্ছে কি ধারণার শিখন বা কনসেপ্ট লার্নিং। এই কনসেপ্ট লার্নিংটা কি, কনসেপ্ট লার্নিং হচ্ছে এমনই একটা বিষয় যে আমাদের মধ্যে বিভিন্ন রকম ধারণা তৈরি করে দেয়। যেমন দেখো, যে আমরা পড়ানোর তাগিদে বা শিশুদেরকে বোঝাই কিভাবে, যে পৃথিবী হচ্ছে গোলাকার একটা জিনিস, তাই না? তাহলে গোলাকার, তাহলে গোল আকৃতির যে একটা পৃথিবী হয়, সে সঙ্গে কোনো কখনো যদি তার সামনে একটা ফুটবল, গোলাকার ফুটবল আসে বা গোলাকার কোনো বস্তু আসে, তখন তার কিন্তু মনে পড়ে যাবে যে ফুটবলের মতো পৃথিবীর আকৃতিটা হচ্ছে ফুটবলের মতো। এই ভাবনাটা বা এই ধারণাটা তৈরি হয়ে যাবে। তাহলে দেখো পৃথিবীর যে গোলাকার ধারণাটা তার মধ্যে ছিল বলেই ওই আলাদা কোনো একটা গোল বিষয়কে পৃথিবীর গোলের সঙ্গে তুলনা করতে পারছে। এই কনসেপ্ট বা ধারণাটা তার আগে থেকেই ছিল। নেক্সট আসি, সেটা হচ্ছে কি 7 নম্বরে আছে নিয়ম শিখন। এই নিয়ম যে নির্ণায়ক শিখন, বা নিয়ম মানে কি, যে প্রকৃতির কিছু কিছু নিয়ম আছে, যেমন বর্ষাকালে বৃষ্টি হয়, ঋতু পরিবর্তন হয়, এগুলো নিয়ম। তাহলে আমাদের সূর্য পূর্ব দিকে উঠবে, এটা নিয়ম, পশ্চিম দিকে অস্ত যাবে, এটা নিয়ম। তাহলে দেখো এই যে নিয়ম তৈরি করে, মানে রুল কিছু কিছু থাকাটা কিন্তু খুব জরুরি। সে যেমন ভাবে সূর্য পূর্ব দিকে উঠছে সেটা একটা রুল, আমাদের শিখনের ক্ষেত্রেও কিন্তু একটা রুল হওয়াটা খুব জরুরি। তাই রুল লার্নিং বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আর নেক্সট 8 নম্বরে যেটা আসি, সেটা হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন, প্রবলেম সলভিং লার্নিং।
সমস্যা সমাধানমূলক ক্ষেত্রে কি বলছি সেটা হচ্ছে সমস্যা থাকলে তার সমাধান নিশ্চিত হবেই বা হতে বাধ্য। তাহলে সেখানে দেখো তোমরা এই থর্নডাইকের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে দেখেছিলে যে একটা প্রাণী বিড়াল তার পাজল বক্সের মধ্যে আটকে দেওয়া হয়েছিল এবং বাইরে খাদ্যবস্তু ছিল। তাহলে সে সেই বিভিন্ন অস্বাভাবিক আচরণ করতে করতে একদিন দুদিন করে ধারাবাহিক সিস্টেমে কোনো না কোনো একদিন প্রবলেম সলভ করে ফেললো বা সমস্যার সমাধান করে ফেললো একদম খুব সহজেই, মানে কি তার শিখন ঘটলো। আমরা যতক্ষণ শিখন না ঘটবে ততক্ষণ আমাদের কাছে প্রবলেম, যখনই শিখন তৈরি হয়ে যাবে তখন আর কিন্তু সেই প্রবলেম বিষয়টা থাকবে না। তাহলে এখানে আমরা এই জ্ঞানের মতের এই 8টা বিষয় বা 8টা ভাগ আমরা কিন্তু সুন্দরভাবে বুঝতে পারলাম বা জানলাম। তাহলে এই যে বিষয়গুলোকে আমরা আলোচনা করলাম বা জানলাম, তার মানে শিখন সম্পর্কীয় ধারণা আগেই হয়েছিল, আর শিখনের প্রকারভেদ সম্পর্কীয় ধারণা আমরা জানলাম। তাহলে শিখনের প্রকারভেদ সম্পর্কে আমরা কি বুঝলাম বা কি জানলাম? প্রথমে জেনেছিলাম কি শিখনের কটা পার্ট বা কটা রূপ। এক হচ্ছে জ্ঞান অর্জন বা অভিজ্ঞতা অর্জন, আর 2 নম্বর হচ্ছে ধারণা বা সংরক্ষণ, আর 3 নম্বর হচ্ছে পুনরুত্থাপন। এই পুনরুত্থাপনকে আবার দুটো পার্টে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে পুনরুদ্রেক আর একটা প্রত্যাভিজ্ঞা। পুনরুদ্রেককে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একটা প্রত্যক্ষ পুনরুদ্রেক, একটা পরোক্ষ পুনরুদ্রেক। আর লাস্টে আমরা জানলাম জ্ঞানের মতের 8টি রূপ বা 8টি ভাগ। এক্ষেত্রে যদি কখনো তোমাদের আসতে পারে 2 নম্বরের কোশ্চেনে কখনো আসতে পারে যে রবার্ট এম জ্ঞানের মতে কটি পার্ট এবং এই কি কি, তাহলে সেইগুলো যদি তোমাদের বলে নিশ্চয়ই তোমাদের এখান থেকে এই ক্লাস করলে ওই কনসেপ্টটা তোমাদের তৈরি হয়ে যাবে, আর সুন্দরভাবে কিন্তু পরীক্ষার হলে ওই পুনরুদ্রেক ঘটাতে সামান্যটুকু প্রবলেম হবে না।